আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্ত্রীর পাশে বসে সে প্রেমিকার উদ্দেশ্যে বলল, আমি তোমার কেউ নই রজনীগন্ধা, আমাকে ভুলে যাও, বরং মনে রাখা কষ্টের বিষয়। বেলি অধর যুগল চেপে কান্না আটকানোর প্রচেষ্টা করল, কিন্তু হায়, অশ্রুগুলো তো স্বীয় প্রকৃতি অনুসারে নির্লজ্জ। চোখের কার্নিশ অতিক্রম করে পুরুষটির পা জোড়ার উপর পড়ল। উষ্ণ নগণ্য সিক্ততায় কেঁপে উঠল যুবতীর কোলে থাকা পা জোড়া। রামিম অসুস্থ দৃষ্টিতে দেখছে। বেলিকে সে প্রেমিকা নয়, বরং মন সরোবরের জলকন্যা বলে মনে করে। অল্প কয়েক মাস আগে কত স্বপ্ন নিয়ে বেঁচেছিল তারা, ভাবতে পারে না সেসব। ফুসফুস কাঁপিয়ে কাশি ওঠে। তটিনী তড়িঘড়ি করে রামিমের পিঠে হাত দিয়ে বলল, শান্ত হও, এত কথার দরকার নেই, বেলি বুঝবে। আমি কিছু বুঝবো না তটিনী আপু, কিছু নয়। ফাঁকি নিয়ে নিজ বন্ধুকে তো বিয়ে করে নিলেন। রামিম তাকে বাধা দিয়ে বলল, অল্প সময়ের জন্য, আমি বোধ হয় আজ চলে যাব বেলি, এই মেয়েটার জেদের কাছে। কিন্তু একদিনের জন্য হলেও সেই অধিকার তো আমার ছিল। রামিম, যাক, আপনি সুস্থ হয়ে উঠুন, এরপর সুন্দর সংসার হোক আপনার। শেষের বাক্যটি বলতে গিয়ে বেলির নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ভালোবাসায় এত দুঃখ? বোধহয় ভালোবাসায় দুঃখ নেই, আছে অকালে কোনো মরণ ব্যাধি হওয়ায়। এক পাশে তাকিয়ে বেলি সদ্য বিবাহিত জোড়াটিকে দেখল, যারা গত পরশু বিয়ে করেছে। দুজনের মুখে উজ্জ্বলতা, না হোক সুখের। একে অপরের প্রতি অধিকার বোধটা দুজনের দৃষ্টিতে জানান দিচ্ছে। বেলি হাতে করে আনা নেতানো শিউলিগুলো প্রিয় পুরুষের পায়ের ওপর দিয়ে ফিসফিস করে বলল, আপনাকে কখনো ভুলবো না প্রিয় পুরুষ। অসুস্থতার ফলে নিভু নিভু কণ্ঠে রামিম জবাব দিল, আমাকে মনে রেখো না রজনীগন্ধা, আমি আজ চলে যাব যেখান থেকে কেউ ফিরে আসে না। অতি সন্তর্পণে রামিমের পা দুটো রেখে বিছানাতে রেখে দিল বেলি। তটিনী নিজ স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অকস্মাৎ বেলি নিজের ভেতর উষ্ণতা টের পেল। এ অধিকার তো তার ছিল, অথবা নয়। সে দ্রুত বের হয়ে যাচ্ছে দোতলা এই বাড়িটির থেকে। কখনো সে এখানে আসবে না। 18 বছর বয়সী যুবতী বেলি নিজ পণে অটল ছিল সেদিন অবধি, যেদিন রামিমের জন্য আগরবাতি জ্বালানো হলো। প্রতিবেশী ছিল তার পুরুষটি। সেখান থেকে প্রণয়, অথচ হুট করে জানা গেল কঠিন অসুখ হয়েছে তার। সেখান থেকে বেঁচে ফেরার উপায় বোধহয় নেই। বেলি তো প্রেমে পড়া বন্ধ করেনি, তবে কোনো প্রিয় বান্ধবীর এত ক্ষমতা যে সে নিজ মরণাপ বন্ধুকে বিয়ে করতে পারে জেদের বশে? কে জানে তো? বেলি কিন্তু জানে না। সে নিজ রুমের জানালায় সেদিন সারাটা দিন দাঁড়িয়েছিল, এমনকি কাঁদেনি অবধি। যখন শুভ্রতায় মোড়ানো রামিমের নির্জীব দেহখানি ট্রাকে ওঠানো হলো, তখন সে ফিসফিস করে বলল, আপনি ভুল ছিলেন প্রিয় পুরুষ। সেদিন নয়, বরং এই 6 মাস পর আজ যাওয়ার দিন ছিল আপনার। তাহলে কেন আমার জায়গায় অন্য কেউ এ সময়গুলো পেল? দুঃখবোধের শীতলতায় সে শিউরে উঠে পুনরায় বলল, আমি কখনো আর প্রেমে পড়ব না, কখনো না। বেলির কাছে আজও সেদিনের পর থেকে সময়গুলো খুব দ্রুত কেটেছে মনে হয়। রামিমের অনাগত সন্তান নিয়ে তটিনীও তার শ্বশুর শাশুড়ির বাড়িটা বিক্রি করে দিল। সেই সুন্দর নির্জীব শান্ত দোতলা বাড়িটা ভেঙে সেখানে বিলাসবহুল এক রাজপ্রাসাদ গড়ে উঠল। একটি রাজা তার সুন্দরী রানী নিয়ে বসবাস করে সেখানে। শুনেছ ওই প্রাসাদে 2 জন রাজকুমারী ও 1 জন রাজকুমার আছে। 20 বছরের যুবতী বেলির অবশ্য সেদিকে খেয়াল নেই। সে নিজ খেয়াল মতো চলে। বায়রনের কবিতা পড়ে উদাসীন হয়ে ওঠে।
আবার সমরেশের উপন্যাস পড়ে শক্তিশালী হয় মন। এক অন্য জগতের বাসিন্দা বেলি। সেখানে কোথা থেকে আগত কামদূত হঠাৎ একদিন কামবান ছুড়ে দিল। স্নিগ্ধ শান্ত সকাল, চারিধারে নতুন দিনের আভাস। রেবেকা দ্রুত হাতে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখল। তার স্বামী বড় শৌখিন মানুষ। সকালের নাস্তা একদম গোছানো না হলে ভালো লাগে না। তখন বিড়বিড় করে মরণ বলি আওড়ে দেয়। তার প্রথম সন্তান সিয়াম বলে এই শব্দটা উচ্চারণ করা তার ভাবার ভীষণ বাজে অভ্যাস, যা সে ছাড়তে পারে না। অবশ্য রেবেকা জানে তার স্বামী একটু আধ পাগলা অহংকারী লোক, যাকে সহজে বশ করা যায় না। সে মনে প্রাণে চায় একদিন কেউ আসুক ও তার স্বামীর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিক। শশী দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তার অফিস ক্ষণ বাদে শুরু হবে। টেবিলে বসে বলল, বাবা কোথায়? সবসময় তো তাকে টেবিলে আগে পাওয়া যায়। বাহিরে ফুল গাছে পানি দিচ্ছে। বেলি, সিয়াম ওরা কোথায়? ডাক দাও, দেখো কোথায়। রেবেকা কখনো তার সন্তানকে তুই সম্বোধনে ডাকে না। এ প্রচলন সে নিজ পিতার থেকে পেয়েছিল। শশী চিল্লিয়ে বেলির নাম ধরে ডাকলো, কিন্তু তার কণ্ঠকে ছাপিয়ে তার বাবা উচ্চস্বরে বলে উঠল, রাস্কেল ছেলে, আর একটা কথা বললে আমি তোমার নামে থানায় মামলা দেব। ভেবেছ 18 বছর হয়নি দেখে পার পেয়ে যাবে? শিশু আইনে আটকে রাখবো? বাবা কার সাথে এমন ভাবে কথা বলছে মা? জানি না তো। রেবেকা ও শশী দৌড়ে বাহিরে এলো। তোফায়েল চিল্লিয়ে একজন কিশোর ছেলের সাথে ঝগড়া করছে। কি হয়েছে? আপনি চিল্লাচ্ছেন তোফায়েল? দেখো এই ছেলেটা আমার গাড়ির কি অবস্থা করেছে। তোফায়েল গাড়ির দিকে নির্দেশ করল, যেটির হেডলাইট ভেঙে গিয়েছে। অবশ্য যাকে দোষী সাব্যস্ত করলো সে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বলল, আপনাকে কতবার বলবো বিড়ালটা রাস্তার মাঝে ছিল, আমি দেখিনি। হঠাৎ দেখে বাইকে ব্রেক করার সময় হয়ে গিয়েছে। সরি আঙ্কেল, আমি রিপেয়ার করে দিব। শাট আপ, তোমাকে আমার ছোট লোক মনে হয় বোধহয়। তোফায়েল গর্জন করে উঠল। এতক্ষণে তার দুই সন্তান বেলি ও সিয়াম বের হয়ে এসেছে। পুরো ঘটনা শুনল তারা। এমন সময় হুট করে বহুল তর্ক লেগে গেল দুজনের। তোফায়েল রাগারাগিতে আশেপাশে লোক বের হয়ে এলো। কিশোর ছেলেটিকে সকলে পাকড়াও করলো। ছেলেটা বারবার বলছে সে নির্দোষ। এই পুলিশ ডাকো তো কেউ। কিশোর ছেলেটা না পেরে কাউকে ফোন করলো। মিনিট খানেক বাদে কান্তিমান ফর্সা চেহারার একজন পুরুষ বেলির ভাষার সেই রাজপ্রাসাদ থেকে বের হয়ে এলো। কি হয়েছে অনিম? তুই তো দেখা যাচ্ছে আমার রেকর্ড ভেঙে দিবি ঝগড়া করা নিয়ে। অনল ভাই দেখো, আমি নির্দোষ, কিন্তু সামান্য গাড়ির হেডলাইট ভাঙার জন্য পুলিশে দেবে? অনল সবটা দেখল। লোকটার মুখ বিবর এখনো কেউ দেখতে পারেনি, মাস্ক লাগানো, কিন্তু কোলনের সুগন্ধে একবার হলেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। রাগান্বিত তোফায়েলের কম্পমান কণ্ঠে বলল, তুমি কে? এ ছেলের ভাই? একদম, সব দোষ আমার ভাইয়ের, আপনি বিচক্ষণ। দেখো এসব কথা চলবে না, ধুম করে বলে দিলেই হলো না। ঠিক, এখন তাহলে কি বলবো বলেন আঙ্কেল। ভালো শিক্ষা দাও ভাইকে, তোমাকে দেখে ভদ্র ছেলে মনে হচ্ছে। অনলের চোখ দুটো যেন হেসে উঠল। সে আস্তে ধীরে বলল, আমার ভাইকে পুলিশে দেওয়ার থেকে আপনার কাছে দিয়ে দেই আঙ্কেল। ওকে সুন্দর শিক্ষা দিবেন না হয়। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি দারুণ নৈতিকবান। তোফায়েলের চেহারাতে দারুণ আত্মগরিমা ফুটে উঠল। শান্ত সুরে সে বলল, তোমরা তাহলে সিকান্দার সাহেবের ছেলে? জি আঙ্কেল। আচ্ছা যাও, আমি রাগ করলাম না, কিন্তু এই ছেলেকে তর্ক করতে না করবে এরপর থেকে। আপনি শিখিয়ে দেবেন ওকে কথাগুলো, আমি রোজ একবার পাঠাবো। অনিম ভাইয়া বলে অস্পষ্ট সুরে ডাকলো।
অনল সেদিকে খেয়াল না করে বলল, কবে পাঠাবো আঙ্কেল তাহলে? ভেবে দেখব। তোফায়েল মাথা উঁচু করে বাড়ির ভেতরে ঢুকে গেল। আশেপাশের মানুষও নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। অনল ভাইয়ের মাথার চুল এলোমেলো করে বলল, আর কতবার বাঁচাবো তোকে? আজ দোষ আমার ছিল না ভাইয়া। এখন চল ভেতরে, বাইক চাচা এসে নিয়ে যাবে। তোমাকে একটা জিনিস দেখাবো ভাইয়া, এই যে। শার্টের ভেতর থেকে ছোট বেড়াল ছানাকে বের করলো। এক ঝামেলা। অনল ছানাকে কোলে নিয়ে নিজ বাড়ির দিকে যেতে লাগলো। এখনো তার চেহারার মধ্যে আস্তরণ রয়ে গেছে। শশী হেসে বলল, কতটা ফুটবয় দেখলি, বাবাকে শান্ত করে দিল। ভীষণ চালাকও, আলাপ করতে হবে একদিন। ভুল আপু, তোমরা কেউ দেখতে পারলে না, লোকটা আসলে খুব চতুর। তুই এক বিচক্ষণ। শশীর কথায় বেলি কিছু বলল না। অনলের গমন পথের পানে তাকিয়ে বলল, ব্যাড বয়। নিজ স্বামীর বিরক্ত ভাবকে কহনা সামান্য হাসিতে লুকানোর চেষ্টা করল। হাত বাড়িয়ে বলল, আমি অন্য স্যুটটা বের করে দিচ্ছি, আপনি বদলে আসুন সিকান্দার। আপনি সামান্য ব্যাপারে অতীত টেনে নিয়ে এলেন কেন? কহনার গলার সুর কেঁপে উঠল, কিন্তু চুপ হয়ে গেল সে। তার যমজ দুটো বোন ছিল। আশ্চর্যভাবে কহনা ও অহনার স্বভাবও পুরোপুরি এক। সিকান্দার মূলত অহনাকে পছন্দ করলেও তার ভুল বর্ণনায় কহনা স্ত্রী হয়ে গিয়েছে। তবে সেই শোক মানুষটি ভুলতে পারেনি। তাই তো কহনাকে স্ত্রী রূপে এত বছর পরেও দ্বিধা ভরে মেনে চলে। দীর্ঘ শ্বাস ফেলে সে ডিভানে বসে টিভি অন করলো। রান্না বড় প্রিয় তার, তাই নতুন নতুন রেসিপি দেখে রোজ। কি দেখে আমার বাবাকে বিয়ে করেছিলেন মা? অন্তত তাকে তেতো পান বলা চলে না? ঠিকঠাক ফ্লেভার না অন্য কিছু? কোথা থেকে আসা হলো দুষ্ট ছেলে? কার এলি বা কখন? সারা রাত তুই বাসায় ছিলি না? অনল কপালে হাত রেখে বলল, মা বিয়ে করেছি তো, বউ আসতে দেয়নি রাতে। কহনা দৃষ্টি ছোট ছোট করে ফেলল। ছেলেটি তার এমন মজা সবসময় করে, মাঝে মধ্যে মনে হয় সত্যি বলে কিনা। অনলের হাতখানা চেপে ধরে বলল, সত্যি তো বিয়ে করিসনি? মিথ্যা বিন্দু মাত্র নেই। একটা কথা জানো, পাশের বাসায় ঠিক মিস্টার সিকান্দার 2 আছে, নাম যেন কি মনে নেই, একদম তার মতন। আমার ধারণা মেলাতে হারিয়ে যাওয়া 2 ভাই। ওই যে সেই লোকটা যে অনিমের বিরুদ্ধে কেস করতে চেয়েছিল? জি, তার স্ত্রী অনেক সুন্দর মা, আমি ক্রাশ খেয়েছি। স্ত্রী নাকি দুটো মেয়ে আছে, তাদের মধ্যে কাউকে? অনল হেসে উঠল। এ পুরুষটি বুদ্ধিদীপ্ত, চোখ জোড়া, সবসময় মুখের কথার ভিন্ন কিছু বলে, কিন্তু শুনতে বড় মধুর লাগে। সকলে কহনাকে বলে তার ছেলে নাকি অনেক বেশি গম্ভীর, কিন্তু এত হাসে যে সে কিভাবে গম্ভীর হয়। ভুল, আমার আন্টিকে পছন্দ হয়েছে, তোমার সাথে বন্ধুত্ব করিয়ে দিব। এখন ঘুমাতে যাব আমি, সারা রাত বউ অনেক কাজ করিয়েছে। অনল উঠে দাঁড়ালো। ছেলেটির চেহারা কহনা নিজের দাদার সঙ্গে তুলনা করে মাঝে মধ্যে। সাদা কালো ছবিতে দেখেছিল লোকটির যুবক বয়সের ছবি। সুদূর ইরান থেকে বলে এসেছিল। তার মনে হয় রূপ, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় অনল সেই তার দাদা। অনলের রুমটিকে একটু স্পেশালভাবে তৈরি করা হয়েছে, পুরো 3 তলার অর্ধেক জুড়ে, যেখানে সুবিশাল লাইব্রেরি রয়েছে, বইতে ঠাসা যা, কিন্তু সেখানে সকলের প্রবেশের অনুমতি নেই। ওটা তার একান্ত নিজের জায়গা। দ্রুত রুমে গিয়ে প্রবেশ করে সে গোসল করে নিল। তার পেটানো শরীরকে শিল্প বলা চলে। একটা ফোন কল আসায় বাথটাব থেকে তা রিসিভ করে বাহিরে এলো, যেন শরীরের অধিকাংশ অনাবৃত হয়ে আছে।
বেলি আজ অনেকদিন পর ডান দিকের জানালাটি খুলল, যেন রুমে একটু রোদের দেখা মেলে। আগে এই জানালা দিয়ে রামিমের সাথে প্রেম করত সে। স্মৃতি থেকে বাঁচতে খুব বেশি খোলে না। খোলার পরে মৃদু সমীরণে তার চুলগুলো দোলা খেল। উষ্ণ শ্বাস ফেলে ওপরে তাকিয়ে দেখলো একজন সুপুরুষ দাঁড়িয়ে ফোনে কথা বলছে। শারীরিক গঠনে অনুমান হলো এটি সেই ছেলেটি যাকে সে ব্যাড বয় বলে সম্বোধন করেছিল। সেদিন মাস্ক থাকায় চেহারা দেখা যায়নি। বেলি খেয়াল করলো ছেলেটিকে সুন্দর না, বেশ সুন্দর বলা চলে। ওই যে শরৎচন্দ্রের বিপ্রদাস চরিত্রের মতন। সুগঠিত নাকটাও একদম পারফেক্ট। ছেলেদের এত সৌন্দর্য বেলির পছন্দ নয়। আবার একটি বিষয়ে রাগও লাগলো, কি দরকার এমন উন্মুক্ত হয়ে ঘোরার? বেলি কি তবে মানুষকে জাজ করছে? নিজের সাথে ফিসফিস করে বলল, দরকার কি ছেলেটাকে এভাবে দেখার? প্রশ্নটি করে ভাবুক হয়ে গেল বেলি। সে খেয়ালও করেনি যে সে অনলের পানে তাকিয়েই ভাবছে। হুট করে পুরুষটি তার দিকে সরাসরি তাকালো এবং বাথরবের ওপরের অংশ নিচে নামিয়ে দিল। বিস্ময়ে অক্ষিকোটর বৃহৎ হয়ে গেল বেলির। এখনো অনল তার দিকে তাকিয়ে আছে। কি বিভ্রান্তময় করে তোলে সেই দৃষ্টি। অনল তড়িঘড়ি করে জানালা বন্ধ করে দিল। জোরে জোরে শ্বাস নিচ্ছে বেলি। অনলের নামে বাজে কিছু বলতে মুখ খুলবে, তখন আপনা আপনি শব্দ বের হয়ে এলো, হট। পরক্ষণেই ঠোঁটে হাত দিল। আশ্চর্য, তার কণ্ঠ ব্রেন এমনি বেইমানি করলো কেন? বেলি পূর্বে যা উক্ত জানালা খুলত, কিন্তু সেই দিনের পর থেকে আর কখনো খোলেনি। পরবর্তীতে ছেলেটিকে নিছক খারাপ ব্যক্তি মনে হয়েছে, কিন্তু খুব বেশি মাথায় সে রাখেনি। সে পুরুষ বিদ্বেষী। সেখানে কোথাকার অনলকে কেন তার অনুভূতি পোড়াতে দিবে? কফি শপে বসে বেলি মন দিয়ে একটি বই পড়ছিল। এটা তার নিজস্ব সময়, সকলের থেকে দূরে যা সে অতিবাহিত করে। কিন্তু পেছনে বসে থাকা একটি মেয়ের কথাবার্তা খুব বিরক্ত বোধ হচ্ছে, যে কিনা কোনো একজন পুরুষকে প্রেম নিবেদন করে চলেছে। একসময় তো কান্না করে অনুনয় করছে। বেলির এবার কৌতূহল হলো। সে পেছন ফিরে উক্ত টেবিলে তাকিয়ে চমকে উঠল। সেই সুগঠিত কান্তিমান পুরুষটি তার পানে তাকিয়ে আছে। একদম চোখের দৃষ্টিও যেন ফেলছে না। সামনের মেয়েটি আরেকটু কেঁদে একটু টিস্যু তার উপর ছুঁড়ে দিয়ে চলে গেল। তাতে অবশ্য অনলের কিছু হলো না। বেলি বিরক্ত হয়ে বইতে মনোযোগ দিল। তো কেমন দেখলে ললিতা আমাকে? চমকে উঠল বেলি। এত অল্প সময়ে অনল কিভাবে এখানে এলো? ললিতা আমি নই। তুমি সেই চেঙ্গিস খানের মেয়ে নও, আমার প্রতিবেশী? এই কি বলছেন এসব? অনল একটু সামনে ঝুঁকে বলল, আমাকে সেদিন কেমন দেখলে? ভেবেছিলাম আর একটু হলে আমার সৌন্দর্যে জ্ঞান হারিয়ে ফেলবে। আমি আপনাকে দেখিনি সেদিন। আকাশে মেঘ জমেছিল কিনা পরীক্ষা করছিলাম। আবহাওয়ার রিপোর্ট পড়ার প্র্যাকটিস করছি। কথাটা বলে বেলি বইতে নিজের মুখ লুকালো। অনল হিসেব করলো মেয়েটির বয়স কত হতে পারে। কথাবার্তা মুখটিতে এখনো বাচ্চামো স্পষ্টত। দারুণ মিথ্যাবাদী। আচ্ছা দেখি তো মিথ্যা কথা বলা ব্যক্তিদের কফি নোনা স্বাদের হয় কিনা। আমি কোথাও পড়েছিলাম। অনল অনুমতির অপেক্ষা না করে কফিতে চুমুক দিল। বেলি তেতে উঠল তার। স্বভাবে কিছুটা সে নিজের পিতা তোফায়েলের মতন। আপনার সাহস কিভাবে হলো আমার কফি খাওয়ার? এভাবে। পুনরায় কফিতে চুমুক দিল অনল। বেলির এত বেশি পরিমাণ রাগ উঠল যে চোখে অন্ধকার দেখছে। সে জানে এমন পুরুষদের কিভাবে শায়েস্তা করতে হয়। সে উঠে এসে অনলের শার্টের কলার ধরে বলল, জানেন আপনাকে এক্ষুনি চাঁদের দর্শন করিয়ে আনতে পারি। চাঁদ হবে না জুপিটার যাব চাঁদে। তোমার মতন রোমান্টিক মেয়েরা যায় মাই ললিতা। আবার ললিতা? আমি রোমান্টিক নই। পুরো দোস্তর। হাত কাঁপছে বেলির। সে কি অনলকে একটি ঘুষি দিবে? যদি উল্টো তাকে দেয়? অনলের শার্টের বন্ধনে ফুলে থাকা আর্মস দেখে সেই চিন্তা বাদ দিল সে। ওদিকে পুরুষটি তার কফি পুরোটা খেয়ে ফেলল।
বেলি অতিরিক্ত রেগে কেঁদে ফেলল। আশ্চর্য, সে এত অদ্ভুত বিহেভ করছে কেন? অনল কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলল, হয় রাগ দেখাও তা নয় কান্না করো, তবে দুটোতে তোমাকে সুন্দর লাগছে ললিতা। আমি ললিতা নই। তাহলে? বেলি নিশ্চুপ থেকে বই নিয়ে দ্রুত চলে যেতে গেল। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, ধরুন আমি 3টা সিপ নিয়েছিলাম। কফি সেটির দাম 10 টাকা। আমি আবার পুরুষদের ঋণ রাখি না, বরং হ্যাঁ, আমি আর একটাও বেশি দিব না। কিন্তু তোমাকে কেন আমি লিও বলে সম্বোধন করি সেটা জানো অরুণ? কারণ তুমি সিংহ, যুদ্ধ যাকে হারানো কঠিন। ভালো কথা বলো মৌনতা, তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নয় যে বসে বসে সুন্দর কথাগুলো শুনবো। মৌনতার মুখবিবর জুড়ে আরক্ত মেঘ জুড়ে গেল। সামনের কাগজগুলো অনলের দিকে ধাক্কা দিয়ে দিল। বিরস মুখে বলল, পড়ো এগুলো, তুমি যা চাও সেটা কখনো সম্ভব নয়। অনল সেদিক পানে তাকিয়ে বলল, পড়বো না, তুমি নিজের মুখে বলো মৌনতা। এতে কাগজের কথাগুলো বদলে যাবে। তোমাকে কথা বলতে দেখতে ভালো লাগে। মৌনতা ভ্রু কুঞ্চিত করে শুধালো, তুমি নিজেকে কি ভাবো অনল? একমাত্র তোমার লিও, শুধু তোমার লিও। শব্দগুলোর সঙ্গে যেন হিমালয়ের শীতল সমীরণ ছড়িয়ে পড়ল বাতাবরণে। যে উষ্ণতা মৌনতার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল তার সামনে বসে থাকা কান্তিমান পুরুষটি মাত্র গুটি কয়েক শব্দে নিভিয়ে দিল। অনল নামক এ ব্যক্তিকে মৌনতা ভালোবাসে না, কিন্তু কিছু একটা আছে যা তাকে দুর্বল করে, ভাবিয়ে তোলে ক্ষণে ক্ষণে। মৌনতা বিবাহিত একজন নারী, সেক্ষেত্রে আরো শক্ত হওয়ার কথা ছিল নয় কি? মৌনতা, তুমি বলো পেপারসগুলোতে কি লেখা আছে? আমি নিশ্চিত যা লেখা তা আমার জন্য অনেক হিতকর। বিব্রত ভাঙিয়ে মৌনতা বলল, আমি কাল তোমার সঙ্গে কলে কথা বলে দেব, আজকে না হয় থাকুক। কিন্তু পেপারসগুলো তো তৈরি। এটা কিছু নয়, কাল কথা হোক আমাদের। অনল শীতল কণ্ঠে কিছু একটা বলে হাসল, যার অর্থ মৌনতা ধরতে পারল না। মৌনতা, আমরা কাল সকালে একসাথে জিম করব, ঠিক আছে? অবশ্যই, এটা ভালো হবে। এখন তুমি আসতে পারো। অনল উঠে দাঁড়িয়ে বিদায় নিয়ে চলে গেল। পুরুষটির চওড়া বক্ষ যেন রূপকথার সমুদ্র, শুধু শুধু কালো রঙের স্যুটের আড়ালে ঢাকা পড়ে যায়। রুম ফাঁকা হতে মৌনতা উষ্ণ শ্বাস ছাড়ল। সে ভীষণ অদ্ভুত আচরণ করে ফেলে এই পুরুষটির সামনে। আপাতত অনলকে সে কাজটা করে দিবে। সে জানে বিষয়টি জানলে তার স্বামী আবার তাকে বোকা বলে হাসবে। কিন্তু পুরুষটি যে আসলেও আগুন, মস্তিষ্কের সব পুড়িয়ে দেয়। গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে এসে বসল অনল। ২৬ বছরের এই পুরুষটি পুরোদস্ত রহস্যময়, বা গুপ্তধন পাওয়ার জন্য কঠিন ধাঁধা। কোনো সন্ধানী আজ অবধি যা সমাধা করতে পারেনি। মৌনতার কথা মনে হতে অনল নিজের সঙ্গে বলল, চতুরতায় জড়ানো নির্বোধ নারী, আপনি অতিমাত্রায় বোকা একজন নারীকে বিয়ে করেছেন। এমাদ ভাই, সে এবারও রাজি হয়ে গেল আমার কাজ করতে। পাশ থেকে ফোনটা বের করে কারো নাম্বারে কল করলো। ওপাশ থেকে উত্তেজিত সুরে কেউ বলল, সত্যি? মৌনতা বলেছিল তোমার বাবাকে মোটেও এবার ডিলটা দেবে না। আশ্চর্য ছেলে, কিভাবে যে আমার বউকে বোকা বানাও। কারণ সে মস্তিষ্কের দিক থেকে আমার কাছে দুর্বল। আপনি তো সেটা বিশ্বাস করেন না। ভুল, সে আমার কাছে সব দিক থেকে দুর্বল, কিন্তু অতিমাত্রাতে তুমি বুদ্ধিমান, এবং সে নিজেও তা। তবে কখনো কখনো তাকে কনফিউজ করে দাও। তুমি মানুষকে দারুণভাবে নিচের দিকে টানতে পারো। আমি খুশি ওকে হারাতে দেখতে। আচ্ছা এমাদ ভাই, আপনার স্ত্রী আমার কিছু ছোট ছোট কথায় বিভ্রান্ত হয়ে যায়, এতে আপনার রাগ হয় না? আমি সত্যি কথায় তার সাথে ফ্লার্ট করি। মোটেও না। কথা বললে কি হয়?
অনলের একবার স্মরণে হলো সে জবাবটা দিবে, এটা বলে যে কোনো পুরুষের সাথে এভাবে কথা বললে অনেক কিছু হয়। নারী শুধু তার প্রিয় পুরুষের কথায় বিভ্রান্ত কিংবা হতবুদ্ধি অবস্থায় চলে যাবে, কিন্তু কথাটি বলা হলো না, কারণ মানুষকে ধোকাতে বাঁচতে দেখতে সে ভীষণ খুশি অনুভব করে। এমাদের কথাকে সায় দিয়ে সে বলল, সঠিক বলেছেন, আপনার সাথে পরবর্তীতে কথা হবে। আপাতত সিকান্দার বন্ধুকে খুশির খবরটা দিয়ে নেই। তোমার বাবা যদি জানেন এভাবে বন্ধু বলে ডাকো, তবে তোমাকে নির্বাসিত করবেন। এই কারণে জানবে না। ফোন রেখে দিলে ড্রাইভ করে সোজা বাড়িতে এলো অনল। সে পড়াশোনা শেষ করেছে, মাত্র অল্প সময় হলো। সিকান্দার সাহেবের সঙ্গে টুকটাক ব্যবসায় মনোযোগ দিচ্ছে, যদিও এখন সে ভিন্ন জগতে নিজের সব থেকে গোপন কাজটির সমাধানে ব্যস্ত। কোম্পানিতে ছেলেকে হালকা পাতলা দেখতে পেয়েই খুশি সিকান্দার সাহেব। আর যা হোক, নিজের খরচ নিজে বহন করার মতন সামর্থ্যবান অনল। অনল সোজা নিজের লাইব্রেরিতে চলে গেল। একটা গুরুত্বপূর্ণ বই নিয়ে আবার বের হবে, এমন সময় দেখলো ডান দিকের আড়াল করার জায়গাটিতে একটি মেয়ে বসে কিছু একটা করছে। নিজের বইগুলো নিয়ে খুব যত্নশীল অনল, তাই মেয়েটিকে দেখতে পেয়ে শুধালো। কে আপনি? চমকে উঠল যেন কন্যাটি, সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণে বেলের মুখ দর্শন হলো অনলের, তবে মুখের ভাব পরিবর্তন না করে বলল, এখানে কেন? প্রশ্নটির সঙ্গে নিচে তাকিয়ে দেখল তার একটি ভিনটেজ বই কমপক্ষে কয়েক খণ্ড হয়ে নিচে পড়ে আছে। পুনরায় বলল, এই বইটির এহেন অবস্থা কেন হলো? বেলি খুব নিচু স্বরে বলল, রেয়ার এডিশন দেখে হাতে নিয়েছিলাম, পরবর্তীতে হয়ে গেল এমন। ললিতা, তুমি কিন্তু কারো ঋণ রাখো না। এই বইটার এখন কোনো সৌন্দর্য নেই, তাহলে বলো কিভাবে আমার ক্ষতিপূরণ করবে? দেখেন, আমি অন্ধ নই, দেখতে জানি। আমি অবশ্যই ক্ষতির জন্য পেমেন্ট করতে রাজি আছি। বইটা নিলামে উঠেছিল এবং তা $40,000 কিনেছি। করো ক্ষতিপূরণ, আমি অবশ্যই চাইবো করো। অনলের মুখ ভঙ্গি দেখে মোটেও মনে হচ্ছে না সে মজা করছে। বেলি চোখ ঘুরিয়ে আশেপাশে রাহিমাকে খুঁজল, যে অনলের ছোট বোন এবং যার সুবাদে এখানে এসেছে। ভীষণ খারাপ লাগছে বেলির, কেন যে এখানে এলো। দেখুন, তুমি এতটা দেখাদেখির মধ্যে কেন যাও ললিতা? সোজা সাপটা বলো। আমি বইটাকে ধরিয়ে এনে দিব। আমি ক্ষতিপূরণ চাই। বিষয়টা তো আগের মতন হবে না। টাকার অ্যামাউন্ট তো অনেক, কিস্তির ব্যবস্থা আছে, নিজের পকেট মানি থেকে দিব। বেলি চটজলদি যে কোনো কিছুর সমাধান বের করতে পারে বলে বিশ্বাস করে। কিস্তিতে অবশ্যই অনল রাজি হবে, এটা তার ধারণা। আমার কাছে এর থেকে বেটার অপশন আছে, এবং তা হলো রোজ আমার এই লাইব্রেরি এসে গুছিয়ে যাবে, হয়ে যাবে আমার ক্ষতিপূরণ। শুধু এতটুকু যদি না করি? তুমি ঋণ রাখো না। তোমার বাবা সামান্য কথায় আমার ভাইকে জেলে পাঠাতে চায়, আমিও তাই করতে পারি। এখানে একটু না হয় রং মিশাবো। দেখুন, সেসব করতে হবে না, সামান্য লাইব্রেরি গোছানো, এ আর কি। ভেবে বলছো তো? বেলি ভ্রু কুঞ্চিত করে বলল, এখানে কোনো ভেজাল নেই তো? অনল রহস্যময়ভাবে হাসলো, একটু ঝুঁকে বলল, নাম কি বইটির? ললিতা, তোমার নাম কি? বেলি। অনল হাসলো। পুনরায় আরেকটু কাছাকাছি এলো তার। বেলির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ অনল ফিসফিস করে বলল, কিন্তু তোমার থেকে তো ডেইজির সুগন্ধ আসছে। ওকে ললিতা, রহস্যকাল জানতে পারবে। আপাতত অনল খুব ব্যস্ত। অনল কিছু না বলে দ্রুত বের হয়ে গেল। পেছনে বেলিকে একরাশ প্রশ্নে কিংবা দুশ্চিন্তে রেখে গেল। মেয়েটি মেঝেতে পড়ে থাকা বইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুমি তো ভালো মেয়ে নও। আমার এক বান্ধবীর হাজবেন্ডকে খুব পছন্দ করতে শুনেছিলাম। কে বলেছিল এই কথা? আপনার বান্ধবী? না, ওর স্বামী। মেয়েটি মুঠো ভর্তি করে বাদাম মুখে দিল, যেন তা পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার।
বেলি নির্লিপ্ত শুধালো। সত্যি রামিম বলেছিল কথাটা? আপনি তাকে চিনতেন কিভাবে? রামিমের বাসায় একদিন গিয়েছিলাম, যখন তুমি জানালায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছিলে, ও সময় বলেছিল। শুধু এ কথা যে আমি তাকে পছন্দ করি? হ্যাঁ। বেলির কণ্ঠনালীতে কথা আটকে গেল, তবুও অতি কষ্টে সে হেসে বলল, প্রতিবেশী হিসেবে পছন্দ করতাম। দেখেন তো লোকটা কত অসুস্থ ছিল, মায়া দয়া হতো, বুঝলেন? মায়া মনে তো হয়নি তখন। আমার এই সুন্দর চেহারা দেখে মনে হয় যে বেলি অন্যের স্বামীকে ভালোবাসবে? দেখুন তো, বরং অনেক সুন্দর সুন্দর ছেলেকে আমি পেছন ঘোরাতে জানি। মেয়েটি হকচকিয়ে গেল। এভাবে কেউ তাকে কখনো শুধায়নি। সে পার্কে বেলিকে দেখে কথা বলার নিমিত্তেই এসেছিল। ভালো মেয়ে নয় এক কথাটা পরিচিত হওয়ার সময় মুখ দিয়ে নিজে থেকে বের হয়ে গিয়েছে। মানুষ মস্তিষ্কে যা রাখে সেটি তো মুখ দিয়ে বের হয়। হ্যাঁ, তুমি সুন্দরী। আপু, আপনার নাম যেন কি? ফোন নাম্বারটা দেবেন আমাকে। যেসব ছেলেরা পছন্দ করে তাদের লিস্ট দিব। এতে বুঝতে পারবেন রামিম আসলেও আমার পছন্দ ছিল কিনা, অন্তত বিয়ের পর। না থাক, আমি বুঝেছি। মেয়েটি হন্তদন্ত হয়ে উঠে গেল। বেলি এতক্ষণে ঠোঁট চেপে নিজের ভেতরের কষ্টগুলো আটকে রাখলেও তা বের হতে সময় লাগলো না। চোখের কার্নিশ জড়িয়ে ছোট্ট এক বিন্দু পানি গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে। আজ আর বাহিরে বসে পড়া হবে না। মিষ্টি রোদকে নিজের অবলম্বন করে হেঁটে চলেছে বাসার দিকে। সদর দরজা দিয়ে ঢুকতে গিয়ে দেখতে পেল তার বাবা বসে আছে। নিজেকে ধাতস্থ করে এলো। মেয়েকে দেখে তোফাইল ডেকে বলল, বেলি, এদিকে এসো, আমার পাশে বসো। বেলি বুঝতে পারল তার বাবা কিছু নিয়ে খুব রেগে আছে। সে কোনো কথা না বলে পাশে এসে বসলো। জি বাবা। সিকান্দার সাহেবের বড় ছেলে এসেছিল, তুমি তার দামি একটা জিনিস নষ্ট করেছো বলে। বিষয়টা কি সঠিক? হ্যাঁ। অন্যের বাড়িতে গিয়ে তাদের পারমিশন ছাড়া কিছু স্পর্শ করার শিক্ষা কি আমি দিয়েছি মেয়ে? তুমি কেন গিয়ে তাদের ক্ষতি করে এলে? এরপর যখন ছেলেটা তোমাকে শাস্তি স্বরূপ রোজ নিজের লাইব্রেরি গুছিয়ে দিতে বললো, তাও যাওনি। এতটা বেয়াদব কবে থেকে হলে? আমি ভুলে গিয়েছিলাম বাবা। বেলির মনে বাস করা ত্রিমাথার শয়তান প্রতিবাদ করে উঠল এই কথায়। সে ভুলে যায়নি, বরং অনলের কথাগুলো হেলাফেলা করেছে শুধু। সত্যি যে ছেলেটা বাড়ি অবধি আসবে তাকে জানতো। মেয়েটিকে ভাবনার অতল সাগর থেকে উঠিয়ে আনলো তোফায়েল। অনল একজন সত্যিকারের সুশিক্ষিত ছেলে। ওর জায়গায় অন্য কেউ হলে টাকা পয়সা নিয়ে চিল্লাতো, কিন্তু সে এই বিষয়ের ধারের কাছেও যায়নি। বরং তুমি যেন শিক্ষা পাও তাই লাইব্রেরি গোছানোর মতন মহৎ কাজ দিয়েছে। শুনলাম ওর কাছে 2000 বই আছে, তুমি এখনই যাবে। কিন্তু বাবা, লাইব্রেরি গোছানো কিভাবে মহৎ কাজ হয়? তুমি আমার উপরে কথা বলবে? তোফায়েল এরপর হুঙ্কার দিয়ে উঠবে সেটা জানে বেলি, তাই চুপচাপ উঠে দাঁড়ালো। এমনি মনটা ভেঙে আছে তার। আবার অনল নামক পুরুষটির অত্যাচার থামছে না কেন? অবসাদ নিয়ে গেটের দিকে পুনরায় হাঁটা ধরল। বিকেলের শেষ রোদ পুরুষটির মুখের এক পাশে এসে লেগেছে, যেন তার ত্বকের সঙ্গে মিশে তা হীরার মতন উজ্জ্বল করে তুলছে। চোখে বন্ধ করে তন্দ্রাতে মগ্ন সে। বুকের উপর জুলিয়ান অ্যান্ড মাদালো বইটি স্বমহিমায় পড়ে আছে। বেলের ভ্রম হলো। পেছন থেকে অনলের ছোট বোন রাহিমা বলল, কি ভাবছো? ভাইয়া ঘুমাচ্ছে দেখে চলে যাবে? না, আসলে। রাহিমা মিষ্টি করে হেসে বলল, ভাইয়াকে ঘুমাতে দাও, বরং তুমি নিজের কাজ করে চলে যাও। দেখা যাক, তা নয় আবার বিচার দিতে যাবে। রাহিমা মেয়েটা মিষ্টি। বেলির সাথে প্রথমবার দেখায় আপন করে নিয়েছে। এমনকি বেলির ধারণা এ বাড়ির সকলে ভালো এবং একজন ভালো হওয়ার নাটক করে সে অনল। দেখো তো আমি তোমাকে কি বিপদে ফেলে দিলাম। আসলে হয়েছে কি ভাইয়া, নিজের বইগুলো নিয়ে খুব পজিটিভ। এখানে যা দেখছো এগুলো শেষ নয়, আরও আছে।
যখন বাসা তৈরি করলো তখন বাবাকে স্পষ্ট জানালো বড় লাইব্রেরি না হলে সে আসবে না। বাবা আবার ভাইয়াকে একটু ভয় পায়। ভয় কেন? আছে কারণ, আমার ভাইয়ের একটি মাত্র খারাপ গুণ, যদিও আরও একটি আছে। চলো আমরা বই গুছাতে গুছাতে কথা বলি। তুমি হেল্প করবে আমাকে? কেন নয়। বেলি খুব কৃতজ্ঞ বোধ করলো মাহিমার ওপর। সে বুঝতে পারছে না একজন ব্যক্তির লাইব্রেরি একদিনে এত অগোছালো হয় কিভাবে। রাহিমা মেয়েটা দেখতে সুন্দরী, ভদ্র বটে। অনল ভাই হচ্ছে প্রেমদূত, যার কাছে বিশেষ বান আছে। মানে? মেয়েরা লুভির মতো সেটির দিকে ছুটে আসে। এরকম হয় নাকি আবার? হয়। অনল ভাইয়া কতগুলো প্রেম করেছে হিসাব নেই। যে ব্যক্তি কতগুলো প্রেম করেছে এই হিসাব না থাকলে তাকে প্রেমিক পুরুষ নয় বরং চরিত্রহীন বলবে। বেলি অধর যুগল চেপে ধরল। মুখটা একটু বেশি চলে তার, কিন্তু আশ্চর্যভাবে পেছনে থাকা রাহিমার কোনো প্রতিক্রিয়া শোনা গেল না। সে তৎক্ষণাৎ মাফ চাওয়ার জন্য পেছনে ঘুরে দেখল, মেয়েটা নেই। রাহিমা আপু, কোথায় তুমি? লাইব্রেরির বাহির থেকে জবাব এলো, আমি সিঁড়িতে, একটু পর আসছি বেলি। কথাটি শুনেনি দেখে বেলি খুশি হতে গিয়েও পারল না। অনলের দিকে দৃষ্টি স্থাপন হতেই দেখল ছেলেটা তাকিয়ে আছে তার দিকে, নিষ্পলক, যেন হিমালয়ের শীতল শক্ত বরফখণ্ড চোখের মণি দুটো। বেলি বিমোহিত হলো, নিজেকে ধাতস্থ করে বইগুলো তাকে তুলে রাখছে। পেছনে আগন্তুকের অনুভূতি পেল। দেখুন, আপনার সব বই গুছিয়ে রাখছি। অনল। বাকিটা বলার শক্তি কোথায় মেয়েটির? পিঠে নরম কিছু ছোঁয়া পেল। সে তৎক্ষণাৎ পেছন ফিরে দেখল ময়ূরের পালক। এটা কেমন আচরণ করছেন অনল? মাই ললিতা। বেলির মন নিস্তেজ হয়ে উঠল। কি ছিল এই সম্বোধনে? ভাবনা চিন্তা একেবারে মিটে গেল মস্তিষ্ক থেকে। ওদিকে কোমল গাঢ় হরিৎ পালকটি তার কপাল থেকে ধীরে ধীরে নেমে এসে গলাতে গিয়ে ঠেকল। তা তৎক্ষণাৎ বেলির অধর যুগলে পৌঁছতে সময় লাগলো না। বেলি কি বলবে, কেমন প্রতিক্রিয়া দিবে? এর পূর্বে অনল সন্নিকটে এলো, উষ্ণতার ঝড় উঠল দুজনের মনে। ফিসফিস করে অনল বলল, যদি এই পালকের জায়গায় আমার স্পর্শ হতো তাহলে সেটি হতো চরিত্রহীনতা, আর এখানে পালক আছে, সেটি হলো রোমান্টিসিজম। তুমি কেন হত বিহবল হয়ে গেলে? উচিত কি ছিল না আমাকে কষিয়ে চর মারা? আমি তুমি কি মাই ললিতা? বেলির কান্না পেল। এই লাইব্রেরিকে এখন অভিশপ্ত মনে হচ্ছে, আর শনি হচ্ছে স্বয়ং অনল। ছেলেটা কিভাবে অবর্ণনীয়ভাবে তাকে দেখছে। একপাশে হেসে বলল, ললিতা, তুমি চাও বা না চাও, এখন থেকে আমার বিষের বানে জড়িয়ে গেলে। আপনার সাথে জড়িয়ে যাব? কি ভাবেন নিজেকে? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারে খোঁজ নাইনি? একজন নিহেত চরিত্র কত সমস্যা সম্পন্ন পুরুষ। দূরে সরে দাঁড়ান আমার থেকে। বিশ্বাস করো ললিতা, তোমার এসব কথায় আমি একটুও ভয় পাইনি। আমি তো ভয় দেখানোর ইচ্ছাতে নেই। বেলির থেকে দূরে সরে দাঁড়ালো অনল। পানসে ঘোলাটে আলোতে পুরুষটিকে কিভাবে বর্ণনা করা যাবে, কিংবা কোনো উপমায়? টেবিলে গা ঠেকালো অনল, হাত দুটো আড়াআড়িভাবে বুকে রেখে বলল, আমার তোমাকে মনে হয় নির্বোধ ললিতা, যে চরিত্রহীনের সঠিক সংজ্ঞা জানে না। এখন যদি দেয়ালে চেপে ধরে ফ্রেঞ্চ কিস চিনিয়ে দিতাম তবে হয়ে যেতাম চরিত্রহীন। আমার এই শব্দটা মোটেও পছন্দের নয়। নিজেকে ধাতস্থ করলো বেলি। লম্বা একটি শ্বাস নিল। তার ওয়াটার গ্লাসে ভেজানো পাতলা অধর যুগল মৃদু ছন্দে কাঁপছে। অনল সামান্য হেসে বলল, যদি ঠোঁটের কম্পন বন্ধ না করো তাহলে আমি সত্যি বলছি ললিতা, এরপরে যতটা রক্তিম হবে ঠোঁট ততটা দুনিয়ার সব লিপস্টিকেও আড়াল করতে পারবে না। আশ্চর্য, আপনি কি একটু বেশি অশ্লীল নন?
রেদার্স একজন মেয়েকে যা খুশি তাই বলছেন এবং সে অচেনা। অচেনা? আমি অচেনা নই বেলি। নিজের স্মৃতিতে জোর দাও। আমাকে চিনো তুমি জুলিয়েট? প্রচণ্ড জোরে কেউ আঘাত করলো বেলির অন্তঃকরণে। জুলিয়েট? এ নামের চিঠিগুলো ছিল তিক্ততায় ভরা। অনলের মুখ বিবর এখন অনুভূতিহীন। সে পুনরায় স্থিমিত কণ্ঠে বলতে লাগলো, অল্প বয়সী বেলির জীবনে হুট করে একজনের আগমন ঘটেছিল, মনে আছে? নাকি স্মৃতিশক্তি দুর্বল? আমি জানি না আপনি কার কথা বলছেন। রাইট, তোমার স্মৃতিশক্তি দুর্বল। চলে যাও আজ। তা নয়, আমি কি করব আমি জানি না। বেলি খুব করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইল, তার চোখে মুখে তা ফুটে উঠছে, কিন্তু সেটি মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হলো না। জুলিয়েট নামের সঙ্গে স্মৃতিগুলো ভীষণ বিচ্ছিন্ন কিংবা অপ্রিয়। বেলি চলে যেতে গিয়েও থেমে গেল, পেছন ফিরে বলল, এখন যে কথাগুলো বললেন আরেকদিন আমার সাথে এভাবে কথা বললে ছাড়বো না, বরং। পাশ থেকে একটা বই উঠিয়ে তা ছুঁড়ে মেরে বলল, শেষ করে ফেলবো। অনল তৎক্ষণাৎ বইটি হাতে নিল, সেটির গায়ে হাত বুলিয়ে বলল, যে মেয়ে অন্ধকারে ভয় পায় সে আমাকে শেষ করার হুমকি দিচ্ছে। স্ট্রেঞ্জ মনে হচ্ছে পাথরের গায়ে লেগে থাকা শ্যাওলা বলছে পাথরকে সে নরম করতে পারবে। বস্তুত পক্ষে শ্যাওলার নিজে নরম ও পিচ্ছিল। কাউকে ছোট করে দেখার অবকাশ নেই, কিন্তু কি বলেন, অন্য মেয়েদের যেভাবে নিজের দিকে ঘুরিয়ে নেন মিষ্টি মিষ্টি কথা বলে, আমাকে আপনি সেটা পারবেন না। আমি তো চেষ্টাও করব না ললিতা। প্রথমত আমাকে ললিতা বলা বন্ধ করুন। দ্বিতীয়, নিজের প্রতি অহংকার কমিয়ে নেন, জীবনের জন্য ভালো হবে। ভাবছি না। পুরুষটির সংক্ষিপ্ত কথাগুলো তবুও শুনতে ভালো লাগছে বেলির। এটা সে স্বীকার করবে না। নিজেকে ছোট না করার নিমিত্তে বলল, গুড, কাল আমি সময় মতন আসবো, বাবার কাছে যেতে হবে না। যাব না। বেলির রাগ উঠে গেল। এত সংক্ষিপ্ত কথা কারো কাছে শুনলে মনে হয় সে ভীষণ পরিমাণে উদাসীন। বেলি সিঁড়ির কাছটায় নেমে যাচ্ছে এমন সময় পেছন থেকে অনল শুধালো, ললিতা শোনো। পেছন ফিরে তাকালো বেলি। অনল হেসে বলল, আজ রাতে ডেট আছে আমার রুমের বারান্দায়। ডেটে যাওয়ার পর দুশ্চরিত্রের লেভেলে আমার কতটা উন্নতি হবে বুঝলেন ব্যাড বয়? উন্নতির লেভেল ইনফিনিটি লেভেলে বাড়বে। বেলি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অনলের অধর যুগলে হাসি ফুটে উঠল, বড় নিরর্থক সে হাসি। তুমি স্ত্রী হিসেবে একেবারে আনফিট রেবেকা। রাতের খাবারগুলো জঘন্য ছিল একদম। স্বামীর মুখে এহেন মন্তব্য শুনে কোনো প্রকার প্রতিক্রিয়া দিল না রেবেকা, বরং শান্তভাবে মাছের কাঁটা বেছে নিতে লাগলো। 3 সন্তানের সামনে মাঝে মধ্যে এমন অপদস্থ হতে হয় তার। এমন নয় রান্না সত্যিকার অর্থে খারাপ হয়েছে। মাঝে মধ্যে খুদ ধরতে তোফাইল পছন্দ করে। সিয়াম নিজের মায়ের প্রতি অনেক যত্নশীল। বাবার করার মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বলে, মা, আজকে মাছের ডিশটা অনেক সুন্দর হয়েছে, আমাকে আরেকটু দাও। তোফাইল শব্দ করে চামচ রেখে দিল প্লেটে। একটু রাগী কণ্ঠে বলল, আমাকে এভাবে শুনিয়ে বলার কিছু নেই সিয়াম। সত্যকে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। যে রোজ রোজ আমাদের কাছে বিনা বেতনের সেফ হয়ে আছে, তাকে একদিন এভাবে বলা বুদ্ধিমানের কাজ নয়। মিথ্যা একদিন হোক বা দুদিন, সেটি বলা সমান অপরাধ। আর স্ত্রী কোনো বেতনভুক্ত পেশা নয়, এগুলো তার কর্তব্য। নিজ স্ত্রীর সাথে একদিন মিথ্যে বললে কি হবে বাবা? মা কত কষ্ট পায় আপনি তো জানেন। চুপ থাকো মরণ ছেলে, তুমি ইদানিং অনেক বেশি কথা বলো। সত্যকে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। শাট আপ! তোমার সাহস কিভাবে হলো আমার সাথে এভাবে কথা বলার? তোফাইল গর্জে উঠল। বেলি অসহায় চোখে মা ও বোনের দিকে তাকালো, যারা দেদারসে খেয়ে যাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে খাবার নামলো না। বাবা ও ভাই এখন অনেকক্ষণ তর্ক করবে। এসব শোনার ইচ্ছা নেই দেখে সে উঠে পড়ল। কেউ থামালো না, বরং প্লেটে খাবার রেখে ওঠা একটি সাধারণ বিষয় এমনভাবে অবহেলা করে গেল। বড্ড খারাপ লাগলো বেলির। তাদের পরিবারে স্বাভাবিক হয়েও কিছু একটা আছে যা অস্বাভাবিক, নাকি তার ভুল। রুমে এসে সোশ্যাল মিডিয়াতে ঢুকলো বেলি। আগামীকাল ভার্সিটিতে ক্লাস টেস্ট আছে তার।
মনটা এমনি খারাপ, আরো একটু খারাপ হয়ে গেল। বিছানাতে সোজা হয়ে শুয়ে পড়ল সে। অতীতের স্মৃতিগুলো মাথায় আসছে। যখন জুলিয়েট নামে চিঠিগুলো আসতো, কি ভয়াবহ ছিল সেই সব দিন। অনলকে সে ওই চিঠি প্রেরক ভাবতে পারল না, কারণ এই ঘটনা তখন সকলে জেনেছিল। কিভাবে বেলির প্রিয় বন্ধুকে কেউ মেরে গেটের কাছে রেখে গিয়েছিল, শুধুমাত্র বেলির সাথে অতিরিক্ত মেলামেশা করার জন্য। নিশ্চয়ই অনল ওই ঘটনা কারোর থেকে জেনেছে, এমনকি বেলির ব্যাপারে সব খোঁজও নিয়েছে। হতেও পারে মূলত বেলি যখন কিশোরী ছিল তখন তাকে জুলিয়েট সম্বোধন করে চিঠি ও বই আসতো রোজ, একদিনও বাদ যায়নি। কিন্তু সাথে অনেক বিধিনিষেধও আসতো, এটা করবে না, ওটা করবে না, এভাবে চলতে হবে। বাবার ভয়ে কাউকে জানায়নি বেলি, কিন্তু হঠাৎ প্রিয় বন্ধুর সাথে মেলামেশা বন্ধের বার্তা আসে। তখন বিষয়টা বেলি পাত্তা না দিলেও সমস্যা হয় পরের দিন, যখন বন্ধুটাকে ব্যাট দিয়ে কেউ প্রচুর মারে। এরপর থেকে চিঠি আসাও বাদ হয়ে গেল। বেলি আর কিছু ভাবতে পারছে না। খানিক বাদে চোখে ঘুম নেমে এলো, কিন্তু অদ্ভুত এক স্বপ্নের সঙ্গে ঘুমালো সে, যেখানে অনল নামের পুরুষটি চাঁদের উপর বসে আছে। পরনে শুভ্র এক ধুতি, শুধু দেহের গঠন সন্দেশ গড়নের, শুভ্র চকচকে। কান্তিমান শরীরটার দর্শনে বেলি নিজেও কেঁপে উঠল। তার হাতে ফুলের তৈরি একটি বান। সে হঠাৎ বেলির দিকে একটা ফুলের তৈরি তীর ছুঁড়ে দিল। বেলির বুকে এসে লাগলো তা। কি অসহ্য যন্ত্রণা! ছটফট করে উঠে বসলো বেলি। আসলেও স্বপ্নে প্রেমদূত হয়েছিল অনল। তড়িঘড়ি করে উত্তরের জানালা খুলে দিল বেলি, কিন্তু আত্মাটা হঠাৎ কেমন করে উঠল তার। অনলও একটি মেয়ে বারান্দায় বসে গল্প করছে। বেলি বুকের বাঁ পাশে আবার ব্যথা অনুভব করলো। আশ্চর্য, স্বপ্নে পাওয়া প্রেম বানের আঘাত বাস্তবে কেন হচ্ছে? বয়স হয়েছে অযথ বিয়ের নাম নেই তোমার শশী। নিজের জীবন গুছিয়ে নাও, আমি ফিরে আসব এমন কোনো গ্যারান্টি তোমাকে দিয়ে যায়নি। রোজ রোজ SMS করা, কল করা সব বন্ধ করো। নোটিফিকেশন থেকে SMS-টি পড়ে নিল শশী। সিন করার ইচ্ছা জাগ্রত হলো না মনে। পুরুষ মানুষকে তার ভীষণ অগোছালো লাগে, যারা নিজেদেরকে নিজেরা চিনতে পারে না। কোন মেয়েটাকে জীবনসঙ্গী হিসেবে চায় বা চায় না, এক্ষেত্রে হাজার জনকে পরীক্ষা করে নিবে। ফাহিমের সঙ্গে শশীর প্রেম ছিল তখন যখন তারা উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। এরপর ফাহিম উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ চলে গেল। রয়ে গেল শশী এদেশে, একা হয়ে, একদম একা। যদিও পুরুষটি বলেছিল ফিরে এসে বিয়েতে আবদ্ধ হবে তারা, কিন্তু ইদানিং পরের মেয়েটির সাথে ফাহিমের প্রেমের গুঞ্জনে প্রতিশ্রুতিটি আড়াল হয়ে গিয়েছে পানসে মেঘে। তবে যার আশা ভাঙে সে জানে ভাঙনের শব্দটি কত করুণ ও বিভৎস শুনতে। পাশে দাঁড়ানো বেলিও এর শব্দ শুনতে পাচ্ছে না, যে বইতে ডুবে আছে। বোনের হাত ধরে শশী বলল, বই মানুষকে জ্ঞানী করে তুলে, আর তোকে করেছে প্রতিবন্ধী। রাস্তাঘাটে কিভাবে চলতে হয় এটা ভুলে গেছিস? অন্ধর মতো টেনে নিয়ে যাচ্ছি আমি। বেলির সেসব বাক্যকে তোয়াক্কা করার সময় আছে নাকি? সে একটু অসহিষ্ণু হয়ে বলল, দাঁড়াও আপু, কোর্টরুম ড্রামা চলছে উপন্যাসে। তুমি জানো আমার রক্ত এখন কত স্পিডে দৌড়চ্ছে? রক্ত তোর রান্নার কথা। সেম টু ইউ। শশী বেলিকে ভয়ঙ্করভাবে বকে দিতে চাইল, তাকে গাধা ডাকটি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরিচিত একটি মুখ দেখে নিজেকে সামলে নিল। এটা সেই অনল না বেলি? বেলি আর চোখে শশীর ইশারাকৃত জায়গায় তাকালো। অনল একটি মেয়ের হাত ধরে তাকে নিয়ে বইয়ের দোকানে ঢুকলো। একেবারে জ্বলে গেল যুবতী ললিতার মন। ইস, এত নারী পৃথিবীতে আছে, আর সবার কেন অনল নামক স্বৈরাচারীর কাছে যেতে হবে? শান্তি, শান্তি বলে নিজের অভ্যন্তরে জেগে ওঠা আত্মাকে সে শান্ত হতে বলল। বই বন্ধ করে বলল, তো তুমি কথা বলবে নাকি ওনার সাথে? বলা যায়। আমি বলবো না, তোমাকে কথাও বলতে দিব না। অসভ্য পোলাপানদের সঙ্গে কথা বলা নিষেধ, নিষেধ, নিষেধ। যেন তুই মহারানী, সেভাবে নিষেধ জারি করা হলো আমার মতো অধমের উপর। এই যে
রানীর বাস্তবে ফিরে আসুন। আপনি নাস্তানুবোধ হয়েছে দেখে আমি মানুষের সঙ্গে পরিচিত হব না। বেলিকে বাক্য ব্যয় করতে না দিয়ে চলে গেল শশী দোকানের ভেতর। বেলি একবার ভাবলো সে ফিরে যাবে, কিন্তু বোনকে সঙ্গে না নিয়ে গেলে যদি বাড়িতে গিয়ে তুলকালাম করে। সিডনি শেলডনের টেল মি ইয়োর ড্রিমস বুকে জড়িয়ে দোকানের স্বচ্ছ কাচের ভেতর অনল ও শশীর হেসে হেসে কথা দেখছে বেলি। ভ্রুগুলো কুঞ্চিত হয়ে উঠেছে তার। সামনে দাঁড়ানো পুরুষটি সুন্দর, দাম্ভিক, রহস্যময়, পুরোটা মাকাল ফল। আর কি কি শব্দে ডাকবে তাকে। হঠাৎ অনল তার দিকে তাকালো। বেলিকে দেখে শশীকে কিছু একটা বলল। ক্ষণ বাদে শশী বাহিরে এসে বোনকে টেনে নিয়ে ভেতরে গেল। অনল তখন তার পাশে দাঁড়ানো অচেনা মেয়েটিকে বই কিনে দিচ্ছে। বেলিকে দেখে সরাসরি বলল, মেয়ে, বলো তো আমার বান্ধবী প্রেম সম্পর্কে জানতে পারবে কোন বই পড়ে? তোমার তো অনেক জ্ঞান, ওকে রোমান্টিসিজম শেখাবো। অনলের পাশে দাঁড়ানো সুন্দরী মেয়ে হেসে উঠল। বড্ড মেকি হাসি তা, ওই যে পুরুষদের আকর্ষণের জন্য যা হাসা হয়। আরো এক দফা রাগ উঠল বেলির। অনল সেটি বুঝতে পারল। তার ললিতা দাঁতে দাঁত ঘষে রাগ দমন করা তো দিনের আলোর মতন পরিষ্কার। হঠাৎ শশী বলল, কি হলো বেলি, বল। দ্য সাইনিং কারমিল্লা। অনল হেসে ফেলল। মেয়েটির কাছে এসব রোমান্টিক বই। তবুও সে কোনো প্রতিক্রিয়া না দিয়ে পাশে দাঁড়ানো মেয়েটিকে কিনে দিল। অনলের সাথে মুহূর্তে শশীর খুব ভাব হয়ে গেল। দুজনে সমবয়সী প্রায়। অনল, চলো পাশের একটা কফি শপে বসা যাক। তারা নেই তো? বলল শশী। নেই, কিন্তু বেলির আছে। একটু পর বিকেল হবে, আমার লাইব্রেরি গুছিয়ে দিতে হবে ওর। এক কাজ করা হোক, সে ফিরে যাক। আমরা কেন নিজেদের বিকেল নষ্ট করব? রাইট নিতু? অনলের পাশে দাঁড়ানো মেয়েটির নাম নিতু। গা জ্বলে উঠল বেলির। সে প্রতিবাদ করবে এর পূর্বে শশী বলল, চলে যা তাহলে বেলি, আমি বাসায় আসবো একটু পর। আহত হলো বেলি। অন্তত নিজের বোনের থেকে এমনটা আশা করেনি। নিতু শুধালো, লং স্টোরি, কিন্তু ওর যেতে হবে। তুমি এসো নিতু। অনল এগিয়ে গেল সামনে। শশী বেলিকে জলদি নিজের কাজ শেষ করে চলে যেতে বলে নিজেও তাদের পেছনে যেতে লাগলো। হঠাৎ বেলি তাকে বলল, নিজের বোনের সাথে তুমি এমন করতে পারলে আপু? সে তো আমাকে বলতে পারতো আজ গোছাতে হবে না কিছু। এটা অপমান হলো না? এত অপমানে কি? তুই না বেলি বেশি বেশি চিন্তা করিস, দেখে শুনে বাড়িতে যাস। শশী চলে গেল দ্রুত। বই কেনার ইচ্ছাটি আর বেলির মধ্যে রইল না। ক্ষণ বাদে সে নিজেও বইয়ের দোকান থেকে বের হয়ে এলো। ছেলেটা কে? তোমার সাথে কিসের সম্পর্ক ললিতা? অনলের সরাসরি প্রশ্নে হকচকিয়ে উঠল বেলি। বইগুলো সঠিক, তাকে রেখে এক্ষুনি চলে যেতে নিয়েছিল, কিন্তু এই প্রশ্নে ভ্রু কুঞ্চিত হলো। সে পাল্টা শুধালো, মেয়েটা কে? আবার মেয়েটা কে? কি বলতে চাও ঠিকঠাক জিজ্ঞেস করো। আপনি কি বলতে চাচ্ছেন সেটি বলুন আগে। তোমাকে কি শশী বলেনি সরাসরি বাসায় ফিরে আসতে? তাহলে কেন একটা ছেলের বাইকে করে এলে? আমার জীবন আমার মর্জি। আশ্চর্য। অনলের মুখ বিবর হঠাৎ রক্তিম হয়ে উঠল। বেলি বেখেয়ালি হলো। পুরুষটির এই রাগান্বিত মুখকে কিসের সঙ্গে তুলনা করবে সে? কিছু ভাবার পূর্বে অনল জোরে টেনে তাকে টেবিলে বসালো। কোমরে হাত দিয়ে একদম কাছে শক্ত করে টেনে চোয়াল ধরে বলল, মাই ললিতা, তুই জানো আমার কাজ কি নিয়ে? সুগন্ধ তৈরি করি আমি। তাও কিসে থেকে কি জানো? বিষ থেকে। তাই সাবধান, আমার সঙ্গে তর্কে জড়াবে না। একেবারে নদীর ঘোলা জল খাইয়ে ছাড়বো। এমন কথাগুলোতে বেলির অধর শুষ্ক হয়ে উঠল। সে ঢোক গিলে বলল, দেখুন অনল, আমার বন্ধুর বাইকে আমি উঠবো কি উঠবো না সেটা আমার ব্যাপার। তা নিয়ে আপনি বলার কে? তাছাড়া আমার মা বাবা ওকে চেনে, তাদের তন্ময়কে নিয়ে ভয় নেই। এই কারণেই আমি উঠতেই পারি। আপনাকে কেন কৈফিয়ত দিব? অনল তাকে আরো কাছে টেনে নিল। দূর থেকে দেখলে তার প্রেমে মত্ত থাকা যুগল বলে
ভেবে নেবে মানুষ। তবে পুরুষটিকে বাধা দেওয়ার জন্য তার মুখের দিকে তাকালে ভড়কে গেল বেলি। সে হাসছে। অনল হালকা কেশে বলল, তুমি অজান্তে আমাকে কৈফিয়ত দিয়ে ফেললে ললিতা। আমাকে এতটা প্রয়োজনীয় বোধ করিও না, তাহলে শেষে তোমারই বিপদ। বেলি পুরো বিষয়টি মস্তিষ্ক দিয়ে ভেবে আর্তনাদ করে বলল, হায়, আমি কৈফিয়ত কেন দিলাম আপনাকে? মেয়েদের সত্যিকারের সুখ কোথায় বলতে পারো? কাল আমার চাচি বলেছিলেন, শিক্ষিত হয়ে লাভ কি যদি ডিভোর্স তকমা নিয়ে ঘুরতে হয়। আমিও ভাবলাম এত পড়াশোনা করে না ঠিকঠাক চাকরি পাচ্ছি, না ভালোভাবে সংসারটা করতে পারলাম, তাই তোমার সান্নিধ্যেতে এসেছি। ব্যাগ থেকে একটা কাগজ বের করলো শাহিদা, যেখানে বড় বড় অক্ষরে বিজ্ঞাপন দেওয়া। বেলির সামনে রেখে বলল, ভার্সিটি থেকে স্টুডেন্টদের এই কোম্পানি জবে নিচ্ছে, তুমি যদি একটু আমার কথা স্যারদের বলে দেখতে। কিন্তু সেটা তুমি নিজেও করতে পারো শাহিদা, কারণ স্টুডেন্ট তুমি নিজেও। শর্তে অবিবাহিত দেওয়া আছে, ভালো করে দেখো। বেলি পুনরায় কাগজটিতে চোখ বুলালো। বড় বড় অক্ষরে লেখা, শুধুমাত্র অবিবাহিত নারীরা যোগাযোগ করবেন। মুখটিকে খানিকটা বিকৃত করে বলল, শুধু অবিবাহিত কেন, তারা মডেলের জন্য নিচ্ছে নাকি? জবটা যেন কিসের? অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবে। সেক্ষেত্রে আমি কিভাবে সাহায্য করতে পারি শাহিদা? তাদের এমন মেয়ে লাগবে যারা অবিবাহিত। যদি তুমি স্যারকে বলে দিতে, আর সে কোম্পানিকে। আমি স্যার বিশেষ কেউ নই, শুধু স্টুডেন্ট হওয়ার সুবাদে একটু স্নেহ করেন, এই আর কি। শাহিদার মুখ বিবর তমসায় ছেয়ে গেল। চাকরিটা দরকার ছিল অনেক। সে প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট হওয়ায় কোথাও কুলকিনারা পাচ্ছে না। স্বামী শখ করে ভর্তি করিয়ে দিয়েছিল, তা নয় মধ্যবিত্ত বাবা মায়ের এতটা সামর্থ্য ছিল না পড়ানোর জন্য। বান্ধবীর পরিস্থিতি বুঝতে পারে বেলি। মুখে ভর্তি নুডলস নিয়ে সে কিছু একটা ভাবছে। অনেকটা দ্বিধা নিয়ে বলল, চাকরিটা আমি করতে পারি, তুমি না হয় আমার থেকে প্রত্যেক মাসে টাকাটা নিও, কিছু আমি রাখবো সময়ের দাম হিসেবে। যেহেতু সময় মাত্র 5 ঘন্টা চাকরির, তো সমস্যা হবে না আমার জন্য। সত্যি তুমি করবে? আমি বিশেষ মিথ্যা বলিনি। বাক্যটি বলে বৃথা হাসার চেষ্টা করলো বেলি। মনের ভেতর থেকে কোথাও কেউ বলে উঠছে, কোনো দরকার ছিল না অন্যের জন্য পরিশ্রম করার। কিন্তু চোখের সামনে বিষয়টি দেখে চুপ থাকবে এমন মেয়ে নয় সে। বিশেষ করে এখন শাহিদার মুখে যে খুশিটা দেখা যাচ্ছে তা দুর্লভ, অতীব দুর্লভ। যদি তুমি সত্যি চাকরিটা করো অনেক উপকার হবে আমার। এই টাকা আমি ফিরিয়ে দিব যখন পড়াশোনা শেষ হবে, তখন প্রমিস করছি। কিন্তু তারা যদি চাকরিটা আমাকে না দেন? সেটাও কথা। শুনলাম ভার্সিটি থেকে যেসব মেয়েরা গিয়েছে তারা প্রায় সবাই রিজেক্ট হয়েছে। আর আমার মতো অনন্য ছিল না, এই কারণে রিজেক্ট হয়েছে। শাহিদা হেসে ফেলল বেলির কথাটিতে। যদিও সে জানে মেয়েগুলো রিজেক্ট হওয়ার কারণ। একজন তরুণ বসের অধীনে মূলত কাজ করতে হবে তাদের। ছেলেটি অহংকারী এবং প্রচুর কাঠখোট্টা মেজাজের। দেখতে সুন্দর অবশ্য। শাহিদা পূর্বেই একথা বেলিকে বলতে রাজি নয়। এতে যদি নৈতিকতার দিক থেকে সঠিক না হয় তবুও সে তোয়াক্কা করবে না। সকাল সকাল সুন্দর ও মার্জিত পোশাকে নিজেকে রাঙিয়ে নিল বেলি। আয়নায় দেখে নিচ্ছে নিজেকে। মোটামুটি মানানসই ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। মাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছে সে। যদিও প্রথমে ঘোর আপত্তি ছিল, কিন্তু পরবর্তী মেয়ের মুখের দিকে তাকিয়ে না করতে পারেনি। সকালের খাবার খাওয়ার সময় হয়নি, দ্রুত বের হতে হলো। পথিমধ্যে বেলির দর্শন হলো তার ভাষ্য মতে পৃথিবীর সব থেকে খারাপ ব্যক্তিটার সাথে। সে হলো অনল। দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসে তা স্টার্ট দিল। পরনের ফর্মাল পোশাক বলে দিচ্ছে সে অফিসের জন্য যাচ্ছে। উষ্ণ শ্বাস ফেলল মেয়েটি।
নিজের মনকে বোঝালো আপাতত কথা বলার ক্ষেত্রেও অনলের সঙ্গে তার অবরোধ চলছে। এ পুরুষ পুরোপুরি রেড ফ্ল্যাগ, যাকে দেখলেই চোখ জ্বালা করে। একটা রিক্সা নিয়ে অফিসের গন্তব্যে ছুটল বেলি। মিনিট 20 পর সেটি বিশাল এক বিল্ডিং এর সামনে থামলো। নিজেকে ধাতস্থ করে নিল মেয়েটা, ঈষৎ ভয়ে জর্জরিত অন্তঃকরণ। রিসেপশনের বসে থাকা হাসি খুশি মেয়েটাকে শুধালো। আমি ইন্টারভিউ দিতে এসেছি এই পোস্টে। কাগজটা দেখালো বেলি। মেয়েটিকে তাকে বলল, আপনি কি সত্যিই অবিবাহিত? তবে সঙ্গে চলুন, বস কেবিনে আছেন। বেলি বিরক্ত হলে সম্মতি জানালো। রিসেপশনের মেয়েটি তাকে দোতলায় নিয়ে গেল। একটি কক্ষের দরজায় শব্দ করে ভেতরে যাওয়ার অনুমতি চাইল। ভেতর থেকে সম্মতি দিলে বেলিকে নিয়ে ঢুকলো। স্যার, এই মেয়েটি এসেছে ইন্টারভিউ এর জন্য। অনল মাথা তুলে তাকালো বেলির দিকে। একে অপরের দৃষ্টি বিনিময় হলো। মেয়েটির চোখে বিস্ময় চলছে। অপরদিকে পুরুষটি ডান ভ্রু উঁচু করে বলল,